তো খাজির ওখানে ওই অফিসে যাই। তো যাওয়ার পরে উনি অফিসটা মানে সাজাচ্ছে, উনি দেখানোর পর তো ওনার একটা বেডরুম আছে, ওই বেডরুমে সে আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মানে সে আমার খুবই খারাপ লাগে যে আমার ওড়নাটা খুলে ফেললো, এবং খোলার পরে আমি বললাম যে আমি তাও হাসতেছি, কোনো কথা বলছি না, কারণ আমার কথা যে সিচুয়েশনটা আমাকে বুঝে নিতে হবে, কারণ আমি জোরাজোরি করলে আমার ঝামেলা হবে। তখন সে মানে একটা পর্যায়ে সে আমাকে বললো যে তুমি আমার সাথে একটু অ্যাটাচড হও, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি। আমি বললাম যে 20,000 না, সরি 10,000। তা আমি বলছি যে আমি একটা শর্তে রাজি আছি। যে শর্তটা কি, যে আমি আমাকে নিজেকে দিব, আমার এত সাধারণ নিজেকে আমি আপনাকে দিব, কিন্তু এটা 20,000 10,000 টাকার বিনিময়ে না, আপনার এই ফ্ল্যাটটা আমাকে দিতে হবে। তাহলে আমি আমার নিজেকে পুরোটাই আমি দিয়ে দিব, তাহলে আমার একটা বেসিক থাকবে। তখন সে আমাকে লজ্জা দিয়ে বললো তোমাদের মতো ঢাকা ভার্সিটির মেয়েরা 5,000 টাকায় পাওয়া যায় সস্তায়। তা আমি বললাম যে যদি পাওয়া যায় তা তাদের কাছে যান, আপনি আমার কাছে আসতেছেন কেন? পরে একটা পর্যায়ে সে পা জড়ায় ধরে কান্নাকাটি করে, পরে রিভলভার ধরে। আর তার রিভলভারটা ছিল 9mm, কারণ আমি আবার রিভলভারটা চিনি কিভাবে, আমার বাবা ছিলেন কমিউনিস্ট পার্টির, তো সে অনেক রাইফেল টাইপেল নিয়ে করতো, কারণ আমার একটা কাকু হচ্ছে ক্রস ফায়ারে মারা যায়। তো সে 9mm নিয়ে আমাকে আবার বুকে ই করে। তখন বলে যাই, বললাম যে আপনি কি একটা মেয়ের জন্য কি আপনি মার্ডার করবেন, তাও আবার নিজেরই সাময়িক 10-15 মিনিটের চাহিদার জন্য? এটার জন্য তো আপনার কাছে অনেক মেয়ে আছে। তো আমার মনে হয় আপনার মাথা ঠান্ডা করা উচিত। তখনও তাকে আমি বুঝাচ্ছি যে আমার ঠান্ডা করা উচিত, আমার কিন্তু ওড়নাটা নাই, ঠান্ডা করা উচিত, কারণ আমার জন্য আপনি একটা মার্ডার কেন করবেন? আপনি পড়লে প্রয়োজনে আপনি একটা ফ্ল্যাট গেলে ফ্ল্যাট যাবে, কিন্তু মার্ডার গেলে ওই উকিলের ঘরে টাকাটা যাবে। আমার ছোটবেলাটা খুবই মানে স্ট্রাগল সম্পূর্ণ ছিল, বিকজ আমার ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে যে অনলি আমার মা ছাড়া আমার কেউ সাপোর্ট দেবার মতো কেউ ছিল না। এবং আমার মা দেখা যাচ্ছে এমনও দিন গেছে, আমার আম্মু প্রফেশনে ডাক্তার, দেখা যাচ্ছে যে আমার বাবার উপর স্ট্রাগল করে সে আমার মানে বাবার উপর এমনও আছে যে কথা বাবা বলতেছে, এবং তাদের মধ্যে দাম্পত্য জীবনে এমনও কিছু কলহ আছে যে কলহের পরেও সে কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছে, কারণ মানে বাবা ঠিক চাচ্ছে না যে তুমি পড়ালেখা করি, আর আমার রেজাল্টটাও খুব ভালো হতো না। ওকে, মানে গাধা ছিলা, প্রচন্ড গাধা, অঙ্কে 0 ছাড়া কিছুই পাইতাম না। কোন সাবজেক্টে ফেল করছে সর্বোচ্চ? এমনও দিন গেছে 12টা সাবজেক্টের মধ্যে 9টাতে ফেল করে ফেলছি। 10-এ 9টা আমি করছি, সে 12টায় 9টা। তুমি তো আমার চেয়ে ভালো স্টুডেন্ট। আমি শুধু চারুকলায় পাস করছিলাম। আচ্ছা, না চারুকলায় আমিও পাস করতাম, আঁকাআঁকিতে খুব ভালো লাগতো। ওকে। আর তো এমনও মানে আর আম্মু রেজাল্ট আনতে যেত, রেজাল্ট আনতে গেলে পরে দেখা যেত যে আম্মু প্রচুর অপমানিত হতো স্যাররা। ইভেন এমনও দিন গেছে যে খাতায় 0 দিয়েছে, 0 কেটে 1 দিয়ে দিয়েছি, তার মানে 100-তে 100 পাইছি। এমনকি 8 লিখে দিয়েছি, মানে 0-র পরে কি রেজাল্ট আসে। তখন স্যাররাও কনফিউশনে পড়তো, কি ব্যাপারে এত 0 পাইছে, এর কেন এরকম রেজাল্ট আসলো। তো একটা সময় গিয়েছে যে যেহেতু অঙ্ক পারতামই না, তখন স্যার ম্যাথ করাচ্ছে, ম্যাথ পারি না, তখন স্যার আমাকে সুন্দর করে অঙ্কে 0 করে দিয়েছে, মানে 0 করেছে, প্লাস স্যার আমাকে মারতে আসছে ডাস্টার দিয়ে। তো স্যারের মাথায় মাথায় উদ্ভট চিন্তা আসলো, টাকের পর বাড়ি মারবো, ডাস্টার দিয়ে বাড়ি মারছি। স্কুলে খেয়েছি টিসি। তো টিসি খাওয়ার পরে আমার আম্মু আমাকে নিয়ে মানে অনেক ঝামেলা। আমার বাবা তো আমাকে ক্লাস 5-এ পড়া মেয়ে ছিলাম, তখন আমার বাবা বলতেছে ওকে বিয়ে দিয়ে দেবো, এবং আমার ক্লাস 5 থেকে খালি বিয়ে 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 বিয়ে। তা আমার স্বপ্ন ছিল জানলা 5 পাস করছি, আচ্ছা 8 পাসটা করি, যেহেতু জেএসসি ছিলাম প্রথম ব্যাচ, তো 8 পাসটা করলে আমার একটা বিয়ে হবে না, আর আমার জামাইটা বেশি না, এটা রিক্সাওয়ালা হলেও হবে। তো পরবর্তীতে 8 পাসও হলো, রিক্সাওয়ালা জামাই চাইতা। ইভেন এসএসসি পাসও হলো। এসএসসি পাশে আমি মানে আমার আম্মুর অনেক স্ট্রাগল করে করে তারপর এসএসসি পরে আমার জীবনে মনে হলো একটা ধাক্কা এসে গেল, কারণ এসএসসিতে আমি টেস্টে অ্যালাউ হচ্ছিলাম না। তখন সবাই বলতেছিল আপনার মেয়ে, এটা মেয়ে নাকি, এটা কিছুই না, এর দিয়ে কিছুই হবে না। আর আমার বাবা আমাকে মানে একদমই অবহেলা শুরু করে দিছে, যে বাবা বলতেছে যে ওর দিয়ে কিছু হবে না, ওর পিছনে টাকা ঢালা মানে একটা গাধার পিছনে ঢালা, মানে গাধার পিছনে ইনভেস্ট করা। তো আমার আম্মুর এতটাই আত্মবিশ্বাস ছিল যে আমার আম্মু বলছে আচ্ছা ও সমস্যা আছে, ওর উঠুক না, ওকে ভেঙে ফেললে তো ভেঙে যাবে, ও উঠুক। কারণ আমার আম্মু ঢাকা ইউনিভার্সিটির। বাহ, আমিও ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, তো তোমার মা তোমার মা তাহলে আমার বন্ধু, আমাদের বড় ভাই। আর বড় ভাই বলে এত সুন্দর করে ইজিলি কথাগুলো বলতে পারছি। তো পরবর্তীতে আমার আম্মু বলে যে একটা মানুষ পারে না ভালো কথা, সে তাকে যদি উৎসাহ দেয় সে উঠে দাঁড়াবে, আর উৎসাহ না দিলেও ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে।
তো আম্মু সবসময় উৎসাহ দিত এবং দেখা যেত যে পড়ো, আম্মুর কথা একটাই যে তুমি যত কষ্ট করো পড়ো পড়ো, পড়লে পারে তোমার মন ভালো হবে, না পড়লে তোমার মনের মধ্যে অনেক শয়তানি ডিপ্রেশন আসবে। তো পরবর্তীতে আম্মু, আমি এসএসসি তে টেস্টে অ্যালাউ হই না, পরে আবার আম্মু আমার গ্রামের পাশে কুষ্টিয়াতে, তো কুষ্টিয়ার একটা স্কুল থেকে মানে কিছু টাকার বিনিময়ে বোর্ডে একজনের নাম, মানে যে পরীক্ষা দিয়েছে না মেয়ে মানুষ, তার জায়গাটায় আমি পরীক্ষা দিয়ে মানে বোর্ডের নামটা জাস্ট চেঞ্জ করে আসা। আমি কিন্তু পিওর কমার্সের স্টুডেন্ট ছিলাম। পরবর্তীতে 3 মাস আমি আর্টস পড়ে আমি রেজাল্ট আসে আমার 4.80। তো এটা আমি নিজেও অবাক হয়ে গেছি কিভাবে আসলো, কারণ আমি নিজে মনে হয় ওই টাইমটা আমি পড়ছি আসলে। কারণ আমার আম্মু প্রচুর মারধর খায় আমার বাবার হাতে, আমার মার খায় এবং আমার আম্মু যক্ষা হয়ে যায়, মুখ দিয়ে এত পরিমাণ ব্লিডিং বেরোয় এবং আমার আম্মু বাঁচবে কিনা আমার সন্দেহ ছিল, এতটা খারাপ ছিল। আমি খালি কাঁদতেছিলাম যে আম্মু তোমার কি হবে। তো আম্মু অসুস্থ হওয়ার পরে, তারপরে আমার পরীক্ষা দেওয়ার পরে আমার আম্মুর এই হয়, তারপর আমার রেজাল্ট আসার পর এখন মনে বড় স্বপ্ন দেখতেছি যে আমি একটা ভালো কলেজে পড়বো। আর স্বপ্ন ছিল যে সিটি কলেজে পড়বো, না হলে কমার্স কলেজে পড়বো, কারণ আমাদের সময় হোয়াইট কালারের ড্রেসটা খুব বেশি ভালো লাগতো চোখে। তো আমারও ভালো লাগে দেখতে। তো হোয়াইট কালারের ড্রেসটা এত সুন্দর, আর্টস থেকে রেজাল্টটা করলাম, এখন আমি একটা ভালো জায়গায় কলেজে। তো আমার বাবা ওখানেও ঝামেলাটা করলো, মেয়ে মানুষ এত টাকা ইনভেস্ট করে লাভটা কি, মেয়ে মানুষ কি ওই, আর ওর 2 দিন পরে দিয়ে দেবো বিয়ে। তা আমার বাবা খালি আমার বিয়ের স্বপ্ন দেখাই, আর আমি মাঝে মাঝে একটু একটু বিয়ের স্বপ্ন দেখিও, যে সেজন্য আমি মনে মনে ভাবতেছি রিক্সাওয়ালা থেকে আমি এখন সেলসম্যানে চলে আসছি, যে মানে স্টেপ বাই স্টেপ আমার উঠতেছে। যে তখন ভাবলাম আমি যদি একটা ভালো কলেজে পড়ি তাহলে একটা ভালো জামাই পাবো, মানে মূলত আমার মানে জামাইয়ের প্রতি একটা টেন্ডেন্সি ছিল আসলে। পড়ালেখা করতে জামাইয়ের জন্য, এক সময় রিক্সাওয়ালা জামাই, এক সময় সেলসম্যান জামাই, ওর জামাই লাগে কি কি তো পরে তাই বলে তো আমার মানে পরে আমার বাবা আমাকে বাংলা কলেজে তো ভর্তি করে দিল বাংলা কলেজে। তো আমার তো এখন বাংলা কলেজ আর ভাল লাগে না। তো এখন আমি আমার আম্মুকে বলতেছি, আম্মু আমার একটা বয়ফ্রেন্ড লাগবে। তো আমার আম্মু বলে তোমার জুতা দিয়ে পিটাবো, তুমি এগুলো কি বলো, পাগল হয়ে গেছো। তো বলছে তারপরে আমার ছোট বোনটা মার কাছেই কল লাগবে তোমার, ওই জন্য মানে আমার একটু মানে বলো যে আমার একটু মাথায় ঝামেলা আছে, ঝামেলা ভালো আছে। তো আম্মু আসলে মূলত বড় হচ্ছিলাম, কিন্তু বুদ্ধির দিক দিয়ে বড়টা হচ্ছিলাম না। তো পরবর্তীতে ছোট বোনটা আমাকে বলে যে তোর এত জামাই জামাই লাগে কেন? আচ্ছা জামাই লাগে তুই মনে মনে থেকে একটা ছেলে সিলেক্ট করে তারপরে তুই যা করিস কর, কিন্তু তুই বলে বেড়াচ্ছিস কেন? আর আমার চয়েসটা থাকতো যে আজকে ওই ছেলের পা ভালো লাগতো, মানে মূলত আমি ছেলেদের পা খুব পছন্দ করি, কিন্তু পা ধুয়েও বসি নাই। না পায়ের, আমার একটা টিচার আছে বলতো যে মেয়ে মানুষের পায়ের গোড়ালি খুব সুন্দর, শাড়ি পরলে এটা দেখতে খুব আকর্ষণীয় লাগে, আর ছেলে মানুষের পায়ের নখগুলো ক্লিন হতে হবে। ঠিক আছে আমারটা? হ্যাঁ আপনার ঠিক আছে। তো আমি ওই টিচারের কথা চিন্তা করতেছি, ও গোড়ালির দিকটা আগে দেখতো, শালার কত বড় শয়তান ওই স্যার। না স্যারটা ঢাকা ভার্সিটিরই। আরে জ্যানই হোক, তুই গোড়ালির দিকে তাকাবি কেন? না উনি তো চারুকলার, উনার তো মন তো চারু চারু থাকবে। উনি এটা চারু না, এটা শালা খারাপ। তো স্যার তো আমার পরবর্তীতে আমার বাবা আমাকে বাংলা কলেজে ভর্তি করে দেয়। তো বাংলা কলেজে ভর্তি হওয়ার পরে প্রবলেম হলো কি যে ওখানে তো অনেক ছেলে, এখন অফারও আসতেছে মাশাআল্লাহ, কিন্তু দুঃখজনক যে আমি বলতেছি যে আমি বাংলা কলেজে পড়ে বাংলাদেশ কলেজের ছেলের সাথে প্রেম করবো না। এবার আমার টার্গেট থাকবে আমি ঢাকা ইউনিভার্সিটির ছেলের সাথে প্রেম করবো। আরে বাহ, মানে আমি স্টেপে উঠতেছি আস্তে আস্তে, জামার গ্রেড বাড়তেছে। হ্যাঁ চাহিদার গ্রেডিংটা বাড়ছে। তো পরবর্তীতে এখন আমার টিচার লাগবে, তো আমার টিচার লাগবে, আমি তো পড়তে পারছি না, আমার আম্মু টিচার পড়তে পারছে না। তো এখন আমার কথা যে আমি যে টিচারটা নেব, টিচার নিলে একটা ভালো টিচার নেব, টিচারের সাথে প্রেমও করবো। আমি এরকম জিনিস জীবনে দেখি নাই। ক্লাস 5 এ খালি প্রেম করবে, 8 উঠে প্রেম করবে, 10 এ উঠে প্রেম করবে, মার কাছে গিয়ে যদি কয় যে মামারে বয়ফ্রেন্ড, ওর হবেটা কি? ও টিচার নিবে, সেটাতে ওর দেখা শুনে নিতে হবে ওর সাথে প্রেম করবো। তো দুঃখজনক কি হয়ে গেল যে, এটা দুঃখজনক না, এটা হতাশাজনক।
তো পরবর্তীতে আমি টিচার পেলাম, তো টিচারটা পেলাম হচ্ছে পত্রিকায় প্রথম আলোয় নিয়োগ দিয়েছে, তো লেখা রয়েছে বুয়েটের, তো আর্কিটেক্টের, মানে ও পড়তেছে। তো তো তখন বুঝতাম না যে কি সাবজেক্ট কি। তখন সে স্যারটার নাম হচ্ছে রায়হান, তো সে তাকে ফোন দেই। তা ফোন দেওয়ার পরে না মানে তাকে বলা হয় আপনার ডিমান্ড কত, তো অলমোস্ট সে বলে যে 15,000 টাকা। তা আমি ভাবতেছি যে আমার এই 15,000 টাকায় তো আমার মানে মাস চলে যাবে, মাসও না, আমার মনে হয় 6 মাস চলে যাবে। তা আমি ভাবতেছি তখন মানে তার সাথে আর কিভাবে কথা বলা যায়। সে তো দেখি সেই ভাবালা, ভারী ভারী কণ্ঠে কথা বলছে। আর বুয়েটের মানে তো সব এক একটা, মানে তার ভাবি আলাদা। তো ভাবি আলাদা না, ভাবি এক। তো পরবর্তীতে ঢাকা ভার্সিটিটা মিস্টেক হয়ে গেল। ও না, এর মধ্যে আবার একটা কাহিনী আছে। আমার মামা ছিলেন, সে ঢাকা ভার্সিটিতে, সেও আমার এক বয়ফ্রেন্ড ছিল। তো সে এফ রহমান হলে থাকতো, তো তার সাথে থাকতে থাকতে ঢাকা ভার্সিটিটাও একটু ডিনাই করে ফেললাম। যে বয়ফ্রেন্ড ছিল মানে কি তোমার বয়ফ্রেন্ডের লিস্টে ছিল? লিস্টে ছিল, চাওয়ার মধ্যে। হ্যাঁ, চাওয়ার মধ্যে ছিল। বাদ যাবে না একটি শিশু, সবাই হবে তার বয়ফ্রেন্ড। তো ঢাকা ভার্সিটি মোটামুটি মানে এসএসসি মানে ইন্টারমিডিয়েটে ঘুরে বেড়াইছি, ঘুরে বেড়াতে বেড়াতে এখন এই বুয়েটটা টার্নিং এ রয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি শেষ, এবার বুয়েটের টার্গেট। হ্যাঁ, কি বাত হ্যায়। তো পরবর্তীতে ঢাকা মেডিকেলটা আর ভালো লাগছে না, ও ডাক্তার মাক্তার ভালো লাগে না, ডাক্তার করতে ভালো লাগে না। তো পরবর্তীতে সে করলো কি যে মানে আমার যে মামাটা ছিলেন উনি হচ্ছে পলাশ, এরা না আমার কথা শুনলে আমার মুখে জুতা মারবে, কিন্তু আমি তাও বলে দিচ্ছি। তো পরবর্তীতে সে আমার জন্য এক প্রকার উন্মাদই ছিল, মানে পাবনা মেন্টালে যাওয়াটা শুধু বাকি ছিল। তো কিন্তু আমার তো তার পছন্দ না, কারণ আমার কথা যে ছেলে মানুষ হবে হচ্ছে একটু সুন্দর, পাটা কিউট থাকবে। আমি পা ধুয়ে এসে বসি, সকাল থেকে এতদিকে দৌড়াদৌড়ি করছি, পাটাই ধুইতে ভুলে গেছি। না, পাটা হবে কিউট, পাটা স্যান্ডেল পরবে, মানে আমার এটা মানে পাটা স্যান্ডেল পরবে, এই পেক্স না, ওরিয়ন না, কোনো কিছু না, পাটা। ইভেন আমি প্রচুর পাটা লাভার। ওরে কেউ না পাগলা গানতে খবর দেখে বইছিলাম স্যাড স্টোরি করতে, আমি কমেডি হয়ে গেল, পুরো কাপড় চড় করে ফেলা। পরবর্তীতে মামা কমেডিয়ান ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস লাগবে না, খালি জামাই লাগবে, সবগুলা বয়ফ্রেন্ড লাগবে, চোখের সামনে পড়বে, কোনো বলা বাচ্চা না। তো পলাশ মামা আমার বাসায় দেখা যাচ্ছে, আমাদের গ্রামেরই ছিলেন। তো উনি ওনার মায়ের সাথে বস্তা মাথায় করে নিয়ে মানে গ্রামের সবজি, পেঁয়াজ টেয়াজ সবকিছু আনছে আমার বাসায়। কারণ মানে কেন নিয়ে আসছে, আমাকে মোটিভেট করতে পারবে। পেঁয়াজ দিয়ে তখন তো কদিন ছিল যে পেঁয়াজের গহনা পড়বে, সে বস্তা বাইতে নিয়ে আসে, নে পর তুই পেঁয়াজের জামা বানা। কানের দুল পেঁয়াজের। না না, আমার বাসায় এখনো গুড় টুর মানুষ দিয়ে যায়, মানে এমনও পার্সেল মাঝে মাঝে গুড় আসে, দেশি মুরগি আসে। মানুষে পটানোর জন্য সোনা দেয়, হীরা দেয়, করে গুড় দেয়, দেশি মুরগি দেয়। আমি তারপরে এমনও পটানোর জন্য দেয় না, মানে খেজুরের গুড়টাও, খেজুরের গুলি পাটালি একটা হাতে মুরগি নিয়ে এসে দেখি আমি তোমার ভালোবাসি না মুরগি, ওরে আমারে মারা ফেলা, মাঠে ভাগ করা, আমি গাছে উঠি। আমি খালি দেখতেছি চোখের সামনে একজন লোক দেশি মুরগি ধরে হাঁটু কেটে বসে আছে। আই লাভ ইউ। না না, এরা আবার চালাক আছে, কারণ আমি মূলত পছন্দের লিস্টে তো দেখা যাচ্ছে গোল্ড লাভার আছে, গোল্ড দিতে তো টাকা খরচ হবে, আবার পছন্দ তো দেশি খাবারও আছে, তো যেটাতে টাকা কম খরচ হবে দেশি খাবার দিতে, সেই হিসাব করেই দিচ্ছে। হিসাবটা ভালো, হিসাব খুব ভালো। তো তারপরে
রায়হানের মানে এখানে তো পলাশ যে এখন অ্যাডিশনাল পুরো ডাইরেক্টর ডেজিগনেশন বললো না, ওর অফিস ওরা খেপাবে, ওরা মরুগ্য, ওরা মূর্খ। আমি নিজে ভালো থাকি, হ্যাঁ চিড়াই। মানে ওরা আমাকে জানে যে আমি খুব মানে সেলফিশ টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কেউ আমাকে খুঁজে বের করতে পারেনি আর ডিসকভার করতে পারে নাই। আর হাতে পায়ে বড় হয়ে গেছি, কিন্তু মস্তিষ্ক গ্রো আপটা হয়নি। এই ভালো। তো পরবর্তীতে তারা তোর প্রেমটা হলো কখন সেটা বলো। বলতেছি, ও সরি, হ্যাঁ প্রেমের অনেকগুলো স্টেপ আছে, স্টেপ অনেকগুলো পালন করতে হবে। তো মানে তো পরে মানে রায়হান ওই পলাশ তো মানে আট পাগলা হচ্ছে, তো এখন রায়হানের লিস্টটা, রায়হান এখন হঠাৎ করে 15-20 দিন পরে কল ব্যাক করে, আপনার লাগবে মানে টিচার লাগবে, আপনার যে ডিমান্ড আমার তো সম্ভব না। তখন বলতেছে যে আচ্ছা আপনি তাহলে একটু কমিয়ে বলেন। তাই আমি বললাম কমিয়ে আপনি কি 2000 টাকা আমার পড়াতে পারবেন? তখন বলতে ধুর মিয়া, তখন আমাদের বিজ্ঞাপনে খরচ হইতে গেছে 2500 টাকা, তাহলে 2000 কেমনে? আমি বললাম যে আপনি আমার মুখ দেখে দেখে পড়াবেন, আমি দেখতে খুব সুন্দর। তো পরবর্তীতে সে বলে যে আপনি পড়েন কোথায়? তখন বলছি বাংলা কলেজে। তো বলতেছে যে এত কিছু ফেলা দিয়ে ঘাটের মরা বাংলা কলেজে মরতে গেলেন? আমি বললাম যে গেলাম, বাপ দিছে, আর কি করবো, বাপ তো আর কিছু দেয় না, আর ভালো মন্দ বাপ কিছু দিতে চায় না। তো পরে সে একদিন দেখা করে, দেখা করতে যে আমার পুরো মাথা চান্দি ছোলা হয়ে যায়। এই খাটো খোটো সিকুন চাকুন মানুষ, আমি 5 ফিট 3 আর সে দেখি 5 ফিট 5। তো এই সিকুন চাকুন একটা মানুষ আমি মনে হয় আমি কোলে করে নিয়ে মাথায় নিয়ে দৌড় মারতে পারবো। তো ওর দেখে আমি ভয় পাই গেছি, প্রেম তো কই যাক, প্রেম তো দূরে থাক, আমি ভয়ই পাইছি, আমি ভয় পাইছি। তো পরবর্তীতে একটা পর্যায়ে সে দেখে আমাকে মানে একদিন দেখা করা, 2 দিন দেখা করা, তার মনে হয় হয়তো মনে হয়েছে একটা সুন্দরী মেয়ে পাইছি, ঠিক আছে। তো সে পিছনে লেগে আছে, আর আমার কথা যে এর ঝামেলা যায় না কেন। তখন মেয়েদের এখন একটা টার্গেট থাকে যে মেয়েরা যদি টাকা চায় ছেলেরা ফটে পালায় যায়। তাই আমি বলছি আমার টাকা লাগবে, তো কত? 5000 দিচ্ছে, নন স্টপলি সে দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মানে কোথায় সে আমার পড়াতে আসবে, এখন ওরাই আমি পড়াই দিচ্ছি, যে সে টাকা দিচ্ছে, মানে সে টাকা দিচ্ছে, দিতে দিতে এমন একটা পর্যায়ে প্রায় 80,000 টাকা পর্যন্ত সে দিয়ে ফেলছে। এখন আমি পালাইছি, আমি সিম টিম বন্ধ করে পালাইছি। তো এখন আমার কলেজে যে বলছে এই মেয়ে আমার টাকা খাইয়ে ফেলছে। আমার কলেজে পোলাপন সবার কাছে বলতে তুই হচ্ছে চিটারি বাটপারি কবে তুই শুরু করলি, তুই টাকা পয়সা খাইয়ে ফেলছিস। বলো কই খাইছি। তো একটা পর্যায়ে এসে তারপরে মানে একটা পর্যায়ে আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। তো যে মানে ভালো লাগাটা কেমন, প্রেম না, মানে একটা সিম্প্যাথি কাজ করে, যে সে আমার জন্য এত করতেছে, এত কামতেছে, এত অস্থিরতা, মানে তার মানে এত স্যাক্রিফাইস। এবং তারপরে তাকে আমি বলি যে আমি আসলে পড়তে পারছি না, তখন সে আমাকে পড়ানো বা যত প্রকার হেল্প আছে সে করে। মানে বাবা মার কি জিনিস, আমি মনে হয় আমি এখন পর্যন্ত আমি বলবো যে রায়হানকে আমি বলবো যে রায়হান মায়ের আদরটা আমি তোমার কাছ থেকে পাইছি। তো তারপরে আমার তো রক্তগত একটা বেইমানি আছে, আমি নিজেই স্বীকার করি। তো চোখ ভেজা কেন? চোখ ভেজা তার কথা মনে পড়ে রায়হান। তো মাহারা সন্তান যেমন হয়ে যায় না, তো আমার রায়হান ছিল সেই মার মতো, এমন এত কেয়ারফুল সে ছিল। কোনোদিন সে আমার মানে কি বলবো, তার কথা মনে পড়লে আমি খুব ইমোশনাল হয়ে যাই। সে রায়হান তো তখন সে আমাকে পড়ায়। আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট খুব ভালো আসে, আমার ইন্টারমিডিয়েটে আসে হচ্ছে জিপিএ 5 না, অরিজিনালি মানে মেন সাবজেক্ট অনুসারে আমার 4.85 আসে, আদার্স হচ্ছে 4 সাবজেক্ট মিলিয়ে 5টা আসে, ইনক্লুড হয় রেজাল্ট। তখন সে আমাকে বলে আমি যে ঢাকা ভার্সিটি চান্স পাবো এটা তো আমি কোনোদিনও ভাবতেও পারিনি। তখন সে আমাকে পড়ানো শুরু করে। ইউসিসিতে আমি কলাবাগানের ইসেতে আমি কোর্সটা করি, পিয়াঙ্গর শপিং সেন্টার, ওখানে আমি কোচিং করি এবং সেই করাই। কোচিং করাতে যেয়ে দেখতেছি যে আমি ফাঁকি পাচ্ছিলাম। সে আমাকে কোচিং করাতে পাঠাতো, আমি চলে যেতাম জাহাঙ্গীরনগরে আরেক জায়গায় প্রেম করতে। মানে আমার কথা ঢাকা শহরে যতগুলো ইউনিভার্সিটি আছে সব কয়টার সাথেই আমি প্রেম করবো। কারণ শুধু পারিনি জগন্নাথে, মানে জগন্নাথটা আমার পছন্দ হয়নি, আমি ব্যবস্থা করে দিবনি। মানে ওই জগন্নাথটা আমার হাত থেকে বেঁচে গেছে, তাছাড়া আর মেডিকেল। তো পরবর্তীতে জাহান আমাকে মানে কোচিংয়ে পাঠাতো, খাওয়াই দাওয়ায় আমাকে ডাকতো আদর করে বানু বলে। বানু মানে হচ্ছে মিশরীয় অভিজাত নারীদের বানু বলে সম্বোধন করা হতো। তো বানু বলতো, তো বানু তুমি এটা করো এটা করো।
ইভেন এমনও দিন গেছে যে আমি মানে ক্লাসে যাওয়ার জন্য আমাকে খাওয়ায়, আমি একটু খাবার প্রিয় মানুষ, খুব এক্সিলেন্ট খাবার খেতে যাই, তো খাবার খাওয়ায় বলতো তুমি ক্লাসে যাও আমি আসতেছি। আর আমি বেচারা কি করতাম, ক্লাসে যেতাম শুধুমাত্র জাস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে সুন্দর ওই পথে ওই ঠিকানা গাড়িটা উঠে জাহাঙ্গীরনগর চলে যেতাম। মানে আরেকটা আবার ফেসবুক, এগুলো কিন্তু সব ফেসবুকে প্রেমটা হয়। সে আবার জাহাঙ্গীরনগরে যার সাথে প্রেম করতো সে আবার হচ্ছে ড্রামাটিক্যালে পড়তো। ওই কে যে পায়ের গোড়ালির দিক তাকাই থাকতো না, ও তো আশরাফ, ও হচ্ছে 42 ব্যাচের। আচ্ছা। তো ওর সাথে প্রেম করতে চলে যেতাম। তা আমার কাছে প্রেমটা মানে কেমন ছিল যে গল্প করব খাবো, তোর কাছে 2টা টাকা নিব, চলে আসবো, খোদা হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ। আর যদি কখনো তারা দেখা যাচ্ছে যে আমাকে উল্টা প্রপোজ দিত, আমি না সবকিছু তো হো করতাম, হ করে আমি আর পালাতাম, মানে পরে ফোনটা বন্ধ করে বসে থাকতাম। তখন তারা বলতো কোথায়, কেমন আছো, হ্যাঁ আমি আছি তো ভালো, তুমি ভালো আছো, এই আছো, মানে কথা তাল মিলাতাম। বাট তাদের কাছে আমি কখনোই করতাম না, কারণ আমার একটা এইম ছিল, আমি সবার ক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা মুখ ফাউল হও যা ইচ্ছা তাই করো, কিন্তু নিজেকে সেফ রাখো। কারণ সর্বপ্রথম নিজেকে কেন সেফ রাখা উচিত, নিজেকে যদি আয়নায় ভালো রাখতে হয় তাহলে নিজেকে সেফ রাখা উচিত। কারণ আমি আমার নিজেকে খুব বেশি ভালোবাসি স্টিল, যেমন আমার মনে হয় আমার হাত পা এগুলো দেখতে আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় আমার এটা কেউ এখনো ব্যাড ইউজটা আমি আসিনি, এই জন্য আমার নিজের কাছে ভালো লাগে। আর এই শিক্ষাটা আমাকে রায়হান দিছে। দেখা যেত যে সে আমার বাবার কাছ থেকে তো আমি কোনো আনকমন কিছু পাইনি, সে সুপে যে আমাকে দেখা যাচ্ছে মানে প্রথম আমার লাইফে এখনো ঢপের শ্যাম্পু গুলো সেই কিন্তু ইউজ করা শেখায়, যে তোমাকে ঢপের শ্যাম্পু, এবার তোমার চুলগুলো সিল্কি হবে, চুলগুলো কখনো রিবনিং করা যাবে না, সিল্কি হবে বাট লং, মানে তোমার ন্যাচারাল ভাবে চুলগুলো সুন্দর হবে। তুমি একটা মেয়ে, তোমার গায়ে থাকবে সুন্দর স্মেল। তো সেরকম ভাবে রায়হান আমাকে সাজাইছে, এবং ও সাজানো, ও যে আমাকে ব্যাডলি ভাবে যে ওইভাবে তা, ও সাজানোর ধান্দাই ছিল, গড়ে নেওয়া। কিন্তু আগে আমি একটা সময় ছিল যে আমি বললাম না যে পঞ্চ পায়ে হেঁটে বেড়াতাম, আমার পায়ে যে নোংরা হচ্ছে আমি এগুলো বুঝতাম না। ইভেন আমি রায়হান আমাকে আমার একটা মিস্টেক আছে যে রায়হান আমাকে শিখিয়েছে যে তুমি দোকানে যে মানে মানুষ এখনো অনেক মেয়েরাই বলে যে ভাই 1 লিটার দুধ দেন তো, এটা বলে, কিন্তু রায়হান আমাকে বলতো কখনো একটা মেয়ে হয়ে কখনো এই কথা বলবা না, বলবা যে 1 লিটার মিল্কভিটা দাও, 1 লিটার ড্যানো দাও, নাম আছে এদের, কিন্তু তুমি চাইবা না, তুমি কেন মেয়ে হয়ে কেন এটা করবা, বেলা শেষে তোমার একটা পরিচয়, তুমি মেয়ে, তুমি মা। তো সেইভাবে সে আমাকে গড়ে। তখন তারপরে তার চাকরি হয়ে যায়, তো চাকরি হয়ে যাওয়ার পর সে এখন আমাকে বিয়ের প্রপোজ করে, যেটা ঋতু চলো আমরা বিয়েটা করে ফেলি। তো পরবর্তীতে আমি বলেছি যে বিয়েটা করা মানে মানে এই করব না, মানে আমি চিটারি বাটপারি করে যাচ্ছি। তো এর মধ্যে আবার আমার জাহাঙ্গীরনগরে যার সাথে রইল সে আবার কি করে, সেও আমার বিয়ের জন্য আমার মোবাইলটা আটকায়, জাহাঙ্গীরনগরে আমার আটকায় রাখে। আমি আবার এদিকে রায়হানের কাছে যে ভ্যা করে মানে মোবাইল ফালাই থুই, আমার আবার স্বভাব আছে, মানে আমি সেই সময় থেকে স্যামসাং এর গ্যালাক্সির ফোনগুলো ব্যবহার করতাম। তো তারা মনে করছে মানে দুর্বল পয়েন্ট, ফোনটা রেখে দিলে আটকায় ফেলবো, কিন্তু আসলে আমার ফোনটা না, আমার মূলত যে ফোন তোরা নিয়ে যা আমি যাই। তো সেম সেই ফোনটা নিয়ে রাখছে, আর আমি কি করছি যে ফোনটা ফালাইতে এসে মানে অন্য মানুষের ফোন দিয়ে কথা বলছি যে রায়হান আমার তো ফোন নিয়ে নিছে। কে নিছে? আশরাফ। তো আশরাফ কে? ওই জাহাঙ্গীরনগরে আমার, ও জিজ্ঞেস করে নাই? হ্যাঁ জানে যে তো আমার খুব খারাপ, আমার খালি প্রেম করে বেড়াই। কি ভালো বয়ফ্রেন্ড রে। তো পরবর্তীতে সে নিজেই যায় বলতে এই আশরাফ ওর ফোন দিয়ে দে, তখন বলতে আমি ওর বিয়ে করবো, বলতে তোর বিয়ে করে একটা কান পট্টি বাড়ি মারবো, ও চিনিস তুই, ও কত বড় লুচ্চা, ও কোথায় খালি ভন্ডামি করে বেড়ায়, ও একটা বাটপাট টাইপের মাইয়া। তখন পরে আশরাফ একটা পর্যায়ে যায় ফোন দিয়ে দেয়, ওদের কথা কাটে ফোন দিয়ে দেয়। ও বলে যে ওর ক্ষমতা দেখায়, আবার এদিকে ওই ক্ষমতা যখন দেখাতে যায় তখন আবার আমার যে পলাশ, ও ঢাকা ও আবার ওর মধ্যে আসে, ও ফোন দেয়, এই তুই এখানে কেন? না আমি বলে আমি এখন যাবো কোথায়, তো ট্রায়াঙ্গেল শুনছিস, তো 4 অ্যাঙ্গেল প্রেম, 4 অ্যাঙ্গেল এখন শুরু হয়ে গেল, 3 বয়ফ্রেন্ড একসাথে মাঝখানে সে। তখন আমাকে বলে, তখন তো একটা আমার গ্রামের আত্মীয়র মধ্যে যে ঢাকা ভার্সিটিতে পলাশ, তো ও এখন বলে যে তোর বাপের মার কাছে আমি এখনই যা বিচার দিচ্ছি। আর এদিকে রায়হান গায়ে বান্ধার ছেলে, ও বলে যে
ঋতু তুই কই যাবি, তুই বল আগে, মানে এমনই, মানে পরবর্তীতে একটা পর্যায়ে আমি রায়হানের সাথে করে বাসায় চলে আসি। রায়হানের একটা গুণ ছিল, সে কখনো আমাকে বকা দিত না, কখনোই বকা দিত না। আর ওইটাই মনে হয় তার দোষটা ছিল। আমি বলতাম যে কেমন মানুষ, আমাকে বকা দেয় না, কিছু না, একটা পান্তা ভাত টাইপের লোক। পরে চাকরি হয়ে যায়, তার চাকরি হচ্ছে যে ত্রিপলিতে পড়তো, তো তার চাকরি হয়ে যায় হচ্ছে সে কুমিল্লাতে ছুটি টেক্সটাইলে। তো ওখানে চাকরি হয়ে যাওয়ার পরে সে একটা পর্যায়ে, আমি আবার আমারও ঢাকা ভার্সিটিতে আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলি। এর মধ্যে আমার অনেকটা সেমিস্টারের রেজাল্ট অত ভালো হচ্ছে না। কারণটা হচ্ছে এতগুলা প্রেম করে এতগুলা ছেলে ঘুরায়, ঠিক মতো ক্লাস না করলে তার তো আর কিছু ভালো আসে না। আর এদিকে রায়হান মানে রায়হান ঢাকায় নেই, কিন্তু তাও সে কুমিল্লা থেকে এসে শীট কালেক্ট করতেছে স্যারদের কাছে। ও সবসময় স্যারদের মোটিভেট করতো। তো স্যাররা বলতো যে তুমি এই মেয়েটার জন্য এত কিছু করতেছো কেন, এই মেয়েটা তো তোমার সাথে তো না করে তো ও তো ক্লাসও করে না, কিন্তু তোমাকে তো পোল্ট্রি দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি শীট কালেক্ট করতো, তুমি কি ওর বাবা না মা, ওকে জন্মাইছো? তো পরবর্তীতে রায়হান কোনো কথাই বলতো না, নিশ্চুপ একজন মানুষ। খালি ওর কথা যে একটা লাঠি নিবে, বসে আমাকে পড়াবে, পরে পরীক্ষা দে। ইভেন এমনও দিন গেছে পরীক্ষার হলে আমি ঘুমাচ্ছি, মানে লিখতে যাই ডিস্টার্ব, সে সুন্দর করে মানে দূর থেকে কিভাবে মানে দরজায়, মানে ঢিল আছে না, ঢিল মারবে দরজায়। আপনি মনে হয় জানেন আমাদের তো পাবলিক ক্যাটাগরি হচ্ছে 4 তলায়, তো 4 তলার সাইডে যখন পরীক্ষাগুলো হয় হল রুমে, তখন দেখা যাচ্ছে যে কাউকে আসতে দিচ্ছে না, কিন্তু ওয়াশরুমের নাম করে কিন্তু অনেকেই ঢুকার পরে থাই গ্লাস বাড়ি দেয়। তখন ও এইটাও পর্যন্ত করছে, স্যার ওকে ধরছে, তাই তুমি কে? বলে স্যার ওই দেখেন আপনার স্টুডেন্ট ঘুমাচ্ছে। বলতেছে যে মানে স্যাররা সবাই চিনে গেছে ওকে। তো চিনে যাবার পরে মানে একটা পর্যায়ে ও যখন নাই, আমি ছন্নছাড়া হয়ে যাই, প্রচুর ছন্নছাড়া হয়ে যায়। আমি প্রচুর আবদার আমার বেড়ে যায়। আর রায়হানের সাথে চলতে চলতে আমার উচ্চ বিলাসিতা অত্যাধিক মাত্রায় বেড়ে যায়। তো এর মধ্যে আমি অনেকভাবে অসুস্থ হই, সে আমাকে হেল্প করে। তো পরবর্তীতে সে যখন চলে যায়, মানে মানে কোন একটা ঈদের মধ্যে আমি বলতেছি যে রায়হান আমার তো এটা কিনতে হবে, তুমি আসবা না? এর মধ্যে প্রেম নাই, মানে মূলত সন্তান একটা বাবাকে যেভাবে যাচ্ছে সে ওরকমটাই। তো সে বলতে চায় আমি আসতেছি, তুমি টিকিট কাটো, সে বাড়ি যাবে ঈদের মধ্যে, তো তুমি টিকিট কাটো, আমি রাতে হচ্ছে 12টার গাড়িতে যাব, আর তুমি আর সন্ধ্যার মধ্যে আমি আসে তোমার কিছু ঈদের শপিং করে দিচ্ছি। তো সেম তখন হঠাৎ করে সে কুমিল্লাতেই, আপনি মনে জানেন এখন তো কুমিল্লার হচ্ছে সে ব্রিজটা হয়েছে, কিন্তু আগে তো ব্রিজটা ছিল না, তখন সে স্পটেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও মাই গড। তো সে তারপরে তো লাইফে মারা যাবার পরে তো যখন শুনি যে সে নাই, তখন তোমার কাছেই আসতেছিল তখন? আমাকে শপিং করে দিবে, এবং সে আমাকে শপিং করে দিবে, আমি ওই শপিংটা নিব, প্লাস সে বাড়ি যাবে, আমি তার টিকিটটা দিব। তো তখন আমি খুব একা হয়ে যাই। আর ওই মুহূর্ত আমার কাছে খুবই 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 প্যাথেটিক হয়ে যায়। এবং আমি রায়হান যতই চিকুন চাকুন থাকুক, রায়হানের পা কিন্তু খুব সুন্দর ছিল, আর প্রচুর ফেয়ার ছিল, খুব সুন্দর ফেয়ার একজন মানুষ। এবং তার মৃত সময় তার আমি হাতটা জাস্ট এভাবে একটু ধরে দেখি যে আমার বানু, আমি ওকে বানু ডাকতাম, ও আমাকে বানু ডাকতো, আমার বানু তুমি কই? তো পরবর্তীতে রায়হান চলে যাওয়ার পরে 6 মাস 1 বছর পরে আমি খুব ছন্নছাড়া হয়ে যাই, ইকোনমিক্যাল দিক দিয়ে বা সব সাইড থেকে খুব ছন্নছাড়া হয়ে যাই, সব সাইড থেকে। কারণ আমার বিলাসিতা বা আমার স্টাইল সম্পূর্ণটা হারিয়ে যায়, সে আর নেই কেউ। ইভেন রায়হানের ফ্যামিলি থেকেও ফোন দেই, তারা পর্যন্ত আমাকে সিম্প্যাথি জানাচ্ছে যে রায়হান নাই, তুমি এখন কি, তুমি ওভারকাম করো, মুভ করো, আমরা তো আছি। তারাও কখনো আমাকে করেনি, কিন্তু বিষয়টা খুব লাগে। তারপরে আমি আস্তে আস্তে 1 বছর চলে যায়, আমার থার্ড মানে আমাদের তো সেমিস্টার ছিল 8টা,
তো 4th সেমিস্টারে আমি ড্রপ দেওয়া শুরু করে দিই, আর আমি রেগুলার হচ্ছে না, কারণ আমি একটা সময় ছিল যে আমাকে খাওয়াই দিচ্ছে, পড়াই দিচ্ছে, সিট কালেক্ট করেছে, এখন সে নাই, একা একা করতে কিন্তু খুব কষ্ট লাগতেছে। আর ক্যাম্পাসে ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে তো আমি তো প্রথম থেকেই অ্যাবনর্মাল আচরণ করছি, যে প্রেম, আমার টার্গেট ছিল আমি প্রেম করবো, আর রাহেন আমার খাওয়াই দিবে, আমি খাবো। আমার তো বন্ধু বান্ধব কারোর দরকার নাই, আর বন্ধু বান্ধব সবাই আমাকে খুব জেলাস করতেছে, এর মতন লাইফ আর কে পাবে, গোল্ডেন লাইফ। যখন শুনলো সবাই যে রাহেন আর নাই, সাররা শুনলো, সবাই অবাক হয়ে গেল। তো চলে যাওয়ার পরে তখন ছন্নছাড়া হয়ে যায়, অনেক ছন্নছাড়া হয়ে যায়, এবং টাকার জন্য খুব কষ্ট পাই। ইভেন আমি এই যে মোহাম্মদপুরের ট্রাভেল এজেন্সিতেও 1 মাস জব করি, কিন্তু জব করতে গেলে দেখা যায় মেয়ে মানুষরা না, জব করতে গেলে বেশিরভাগই মানে ইফটিজিং, নারী নির্যাতনের মধ্যে পড়ে যায়। যেমন আমার জবে ঢুকলাম, মাত্র বেতন ছিল মাত্র 8,000 টাকা, কিন্তু পরিবেশটা ভালো ছিল, কিন্তু ওখানে কন্ডিশন থাকবে যে তোমাকে লিপস্টিক দিতে হবে, হাই মেকআপ দিতে হবে। তা আমি আবার লিপস্টিক হাই মেকআপ তো পছন্দ করি না, কারণ আমার তো শুরুটাই হয়েছে ন্যাচারাল ভাবে। ওখানে ডিউটি ছিল হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা। ও মা, সন্ধ্যার দিক দিয়ে দেখতাম যে ট্রাভেল এজেন্সিতে বিভিন্ন ধরনের মানুষ আসা শুরু করতো, বিভিন্ন মোহাম্মদপুরের বিভিন্ন মুসি হাবি জাবি দুনিয়া আসে। তাদের চোখগুলো না আমার ভালো লাগতো না, মনে হতো যে এই চাকরি করার থেকে আমার মনে হয় চলে যাওয়াটা অনেক ভালো। কারণ তো একটা পর্যায়ে তারা আমারও মুভমেন্ট বুঝতে পারে, এবং বোঝার পরে আমি চাকরিটা ছেড়ে দেই। কারণ কারণ আমার তো প্রথম থেকে এইম তো শুরু হয়েছে আমি আমার নিজেকে ভালোবাসি, যে কারণ আমার নিজের স্কিনটা সুন্দর রাখতে হবে, এটা আমার টার্গেট। তো পরবর্তীতে চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আরেকটা জায়গায় চাকরির একটা কথা হয়, খায়রুল ওখানে আমার চাকরির অফার আসে। এটা আবার আরেকটা মাধ্যম দিয়ে, মানে পরিচিত এক ফ্রেন্ডের মাধ্যম দিয়ে। সে বলে যে তুমি যে এখন সিভিটা দিয়ে আসো। তো সিভি দিতে যে আমার এমন হয় যে সেই ওই লোক হাজি ওনার নাম, তো উনি বর্তমানে ওনার বাড়ি পাবনায়, ওনার ঈশ্বরদীতে ওনার রিসোর্ট আছে, খায়রুল হাজি রিসোর্ট। তো ওখানে উনি আমাকে, মানে ওনার হচ্ছে বাসা হচ্ছে গ্রিন রোডে। সে আমাকে বলে কি তোমার এখানে অফিস, চলো। আমিও না, মানে আমার তো দরকার টাকা, আমার এখন আমার ফ্যামিলি আমার কোনো সাপোর্ট করতে পারছে না, কারণ আমার বাবা প্রতিবন্ধকতা, আর মা কতটুকু করবে। মা ঢাকাতে একটা বাসা ভাড়া দেওয়া বা সম্পূর্ণ মাই মেনটেন করতেছে, কারণ বাবা বিজনেস করতে, বাবার বিজনেস দেখি লস খেয়ে বাবা জিরো হয়ে যাচ্ছে। ডে বাই ডে আমার বাবা কোথায় ইমপ্রুভ করবে, বাবা ডোনেশনেই যাচ্ছে। তখন আমার আম্মুর প্রেশার পড়ে যায়, আর আমারও দেখা যাচ্ছে যে মোটামুটি একটা মেয়ে চলার জন্য যা লাগে সেটা তো নিজেরটাই লাগছেই, প্লাস আমার ভাই বোনও আমার দিকে তাকায় রয়েছে যে আপু, কারণ এই অভ্যাসটা রায়হান করে গেছে। আর রায়হানের ইনকাম সোর্সটা ছিল বাসা থেকে নিয়ে আসতো আর নিজে টিউশনি করতো, ওই সোর্সটা পুরোটাই আমার উপর ঢালতো। তো খাজির ওখানে ওই অফিসে যাই। তো যাওয়ার পরে উনি অফিসটা মানে সাজাচ্ছে, উনি দেখানোর পর তো ওনার একটা বেডরুম আছে, ওই বেডরুমে সে আমার নিয়ে যাওয়ার পরে আমার মানে সে আমার খুবই খারাপ লাগে যে আমার ওড়নাটা খুলে ফেললো, এবং খোলার পরে আমি বললাম, আমি তাও হাসতেছি, কোনো কথা বলছি না, কারণ আমার কথা যে সিচুয়েশনটা আমাকে বুঝে নিতে হবে, কারণ আমি জোরাজোরি করলে আমার ঝামেলা হবে। তখন সে মানে একটা পর্যায়ে সে আমাকে বললো যে তুমি আমার সাথে একটু অ্যাটাচড হও, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি। আমি বললাম যে 20,000 না, সরি 10,000। তা আমি বলছি যে আমি একটা শর্তে রাজি আছি, যে শর্তটা কি, যে আমি আমাকে নিজেকে দিব, আমার এত সাধারণ নিজেকে আমি আপনাকে দিব, কিন্তু এটা 20,000 10,000 টাকার বিনিময়ে না, আপনার এই ফ্ল্যাটটা আমাকে দিতে হবে, তাহলে আমি আমার নিজেকে পুরোটাই আমি দিয়ে দিব, তাহলে আমার একটা বেসিক থাকবে। তখন সে আমাকে লজ্জা দিয়ে বললো, তোমাদের মতো ঢাকা ভার্সিটির মেয়েরা 5,000 টাকায় পাওয়া যায় সস্তায়। তা আমি বললাম যে যদি পাওয়া যায় তা তাদের কাছে যান, আপনি আমার কাছে আসতেছেন কেন? পরে একটা পর্যায়ে সে পা জড়ায় ধরে কান্নাকাটি করে, পরে রিভলভার ধরে, আর তার রিভলভারটা ছিল 9mm। কারণ আমি আবার রিভলভারটা চিনি কিভাবে, আমার বাবা ছিলেন কমিউনিস্ট পার্টির, তো সে অনেক রাইফেল টাইফেল নিয়ে করতো, কারণ আমার একটা কাকু হচ্ছে ক্রস ফায়ারে মারা যায়। তো সে 9mm নিয়ে আমাকে আবার বুকে করে, তখন বলে যাই, বললাম যে আপনি কি একটা মেয়ের জন্য কি আপনি মার্ডার করবেন, তাও আবার নিজেরই সাময়িক 10-15 মিনিটের চাহিদার জন্য? এটার জন্য তো আপনার কাছে অনেক মেয়ে আছে, তো আমার মনে হয় আপনার মাথা ঠান্ডা করা উচিত। তখনও তাকে আমি বুঝাচ্ছি যে আমার ঠান্ডা করা উচিত, আমার কিন্তু ওড়নাটা নাই, ঠান্ডা করা উচিত, কারণ আমার জন্য আপনি একটা মার্ডার কেন করবেন? আপনি পড়লে প্রয়োজনে আপনি একটা ফ্ল্যাট গেলে ফ্ল্যাট যাবে, কিন্তু মার্ডার গেলে ওই উকিলের ঘরে টাকাটা যাবে।
তো তখন সে একটু ঠান্ডা হওয়ার পর আমি আস্তে করে বেরোয় চলে আসি, দৌড়াতে চলে আসি। তখন থেকে জীবন থেকে চাকরি জিনিসটা আমি ক্যান্সেল করি, এবং করার পরে এখন টার্গেট হলো যে আমি কিভাবে মানে চাকরি থেকে ভয় পেয়েছি, আবার সেমিস্টারও হচ্ছে, ড্রপ হচ্ছে, এবং স্যাররা কথা শোনা। স্যারদের একটা সমস্যা কি যে স্যাররা একটু মানে যদি একটা মেয়ে যদি সেমিস্টার ড্রপ হয়ে যায় তাদের সুযোগ মানে স্যাররা বলে স্যারদের পিছনে ঘুরতে হবে, কারণ ঢাকা ভার্সিটি বলে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরাই কারোর উপর ডিপেন্ড থাকে না, ওরা কিন্তু ফ্রিডম, কিন্তু ওরা স্যারদের কাছে কিন্তু খুব নত। স্যার ওদেরকে সাইজ করে দিবে, নিজেদের ডিপার্টমেন্টের স্যার, তাও অন্য ডিপার্টমেন্ট না। তো আমারও একই অবস্থা যে স্যারদের কাছে বলতেছে স্যার আমার এই পরীক্ষাটা দিতে হবে, আমার স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট ছিল পরিসংখ্যানে, ম্যাথ প্রথম থেকেই খুব দুর্বল, স্ট্যাটিস্টিক আমিও পারি না, ওটা খুব দুর্বল আমার। তুমি 5 মিনিটের মধ্যে শেষ করবে। তো তখন সে আমাকে বলে যে নয়েজটা দেখ, ওই তুমি বলছ সুন্দরী, মেইনটেনিং চলতেছে তো তারপরে আছে স্যার পরে আমার পরীক্ষা স্যার দিতে দিচ্ছে না, কারণ স্যার আমাকে মানে বিভিন্নভাবে একটু কটু কথা বলতেছে, তো কটু কথা মানে একটু অন্য সাইড, আদার সাইড। তো পরবর্তীতে আমি যাক যেভাবে পরীক্ষাগুলো দিচ্ছি, দেওয়ার পরে লাইফে আমি আমার বাবা আমার এরকম অবস্থা দেখে আমার বাবা বলতেছে মেয়ে তো বুড়ি হচ্ছে, ওর কি কোনোদিন বাচ্চা কাচ্চা হবে, 30 বছর হয়ে যাচ্ছে, মানে আমার বাবা আমাকে বাড়াচ্ছে কিন্তু, আর আমাকে বলতেছে এই রাহেনের সাথে প্রেম করে, বাবা খালি গোনে, স্টিল এখনো বাবা খালি গোনে। আমি বাবাকে বলি বাবা তুমি গোনো কেন, তো একটা মেয়ে তো কতই প্রেম করতে পারে। তখন পরবর্তীতে আমার বাবা আমাকে ঘটকের মাধ্যম দিয়ে একটা ছেলের সাথে বিয়ে দেয়। বিয়েটা হচ্ছে মোহাম্মদপুরেরই একটা ছেলে, অ্যাডিক্টেড, এবং অ্যাডিক্টেড প্লাস সে আন্ডার ম্যাট্রিক। তার আরো ব্যাড রেকর্ড হচ্ছে কি যে সে হচ্ছে 4টা বিয়েও করেছে, আমি তার 5 নম্বর বউ। তখন বাবা বিয়েটা দেওয়ার পরে আমি বিয়ের দিনেই আমি ছেলেটা আমার হয়তো বা ভদ্রতা দেখে সে আমাকে আমার সাথে মানে আমার বাসর ঘরে সে ঢুকবে, মানে এর মধ্যে আমার বাবা কাছে আমার বিয়েটা যখন কথা চলছে তখন আমি ওদের বাসায় আমার বিয়েটা হয়। তো বাবাকে আমি বলি যে বাবা তুমি কি খুশি, তোমাকে তো জীবনে আমি খুশি করতে পারিনি। বাবা বলছে হ্যাঁ আমি খুব খুশি, এই ছেলের সাথে বিয়ে হলে আমার বুকটা উজ্জ্বল হয়ে যাবে, কারণ ঢাকাতে বাড়ি গাড়ি আছে। তখন আমি আর কোনো কথা না বলে আবেগে পড়ে বলি যে ঠিক আছে তোমার যেহেতু খুশি আমিও খুশি। ইভেন আমার আজকে আমার বোনটাও রয়েছে, সেও কিন্তু জানে আমার ব্যাপারটা। তখন আমার বোনকেও আমি জিজ্ঞাসা করি নিপা আমার কাজটা কি ঠিক হবে, তখন বলতেছে যে যা না বাবা তো খুশি হচ্ছে। তখন আমার বিয়ে হয়, বিয়ের বাসর রাতেই আমি ছেলের ইয়াবা খাওয়া দেখি, এবং দেখার পরে আমি ছেলেটাকে বুঝাই যে দেখো আমার মনে হয় তোমার সাথে আমার কন্টিনিউ হবে না, তুমি এই করো। সেও আমাকে বলে যে তুমি দেখো তোমার যে লেভেল বা তুমি যে স্ট্যাটাসের মেয়ে তোমার সাথে আমারও হবে না, তুমি যেভাবে ড্রিম দেখো বা তোমার যে স্বপ্ন আমি মনে হয় বাস্তবায়ন করতে পারবো না। আর ইভেন তার কিন্তু আবার 2টো বাচ্চাও আছে, 2 ঘরে 2টা মেয়ে। তাহলে বিয়েটা করলা কেন? আমি জানতাম না, বিয়ের পরে আমি জানলাম, কিন্তু আমার বাবা সবই জানতো। হ্যাঁ বাবা সবই জানতো, সব জেনে শুনে যে সব জেনে শুনে করলো এটা। তো করার পরে বাবা মানে বিয়ে আমি বাবাকে কান্না করে বললাম বাবা তুমি আমার সাথে এটা কি করলা, বাবা তুমি আমার সাথে এটা কি করলা। বিয়ের আমার মনে হয় 5 দিনের মাথায় 6 দিনের মাথায় আমার বাবা ছাদ থেকে পড়ে যায়, তার মেরুদণ্ডটা ডিসপ্লে হয়ে যায়। পরবর্তীতে আমি আমার এদিকে আমি আবার ওদের বাসা থেকে ভেগে আসি, কারণ আমার এটা সম্ভব না, ওরা আমাকে নিয়ে অনেক ঝামেলা শুরু করে দিচ্ছে। যে আমি যেহেতু অ্যাটাচড হচ্ছি না আর তার ছেলেকে আমি দেখতে পারছি না আমাকে নিয়ে, তখন আমি ওদেরকে বলে আমি বাবার বাড়ি ঘুরতে যাবো, এই বলে আমি চলে আসি, আমি আর যাই না। ওরা তখন আমার নামে করে মামলা, নারী নির্যাতনে, মানে ওরা হচ্ছে চুরি মামলা দেয়, 40 লাখ টাকার মামলা দেয় আমার নামে। আর আমি কোর্ট কি কাচারি কি পুলিশ কি কিছুই বুঝি না। আর এরা বাংলাদেশের পুলিশরা যতটা ভালো আছে ততটা খারাপও আছে। একবার আমি ডাইরেক্ট বললাম যতটা ভালো আছে ততটা খারাপও আছে। আমি বেঁচে আছি পুলিশদের কারণে, আবার মরেও গেছি কিন্তু পুলিশদের কারণেই। পরবর্তীতে আমার যখন মামলা হয় তখন আমার বর্তমানে যে হাজবেন্ড ছিলেন সেও আমার ঘটক দিয়েই পরিচিত। সে মানে পরিচিত পড়বে, তখন আমার বোন বলে যে ভাইয়া আপুর তো আমার দ্বিতীয় হাজবেন্ড, আপুর তো মানে এরকম ঝামেলা হয়ে গেছে, তো কি করবো। সে আবার স্যাম্পিতি জানানোর জন্য আমার বাসায় আসার পরে আমি ডিটেলস কাহিনীগুলো বলি। তো বলার পরে সে আমাকে
অনেকটা হেল্পই করে, যে মানে মামলা কোর্ট মানে আমার বোঝার জন্য। হ্যাঁ, ওয়ারেন্ট হয়ে গেছিলাম আমি, ওয়ারেন্টের জন্য মানে সবকিছুতে সে জামিন টামিন করে। কিন্তু সে আমার সাথে কি ফল্ট করে ফেলে, যখন আমি কোর্টে যাচ্ছি তখন আমি খুবই, কোর্ট থেকে আসার পর আমার কাছে তো টাকা নেই, আর কোর্টের বারান্দা মানে বাদামওয়ালাও টাকা খায়। তো তখন আমাকে করলো কি যে আমাকে সে কোর্ট খরচ উকিল খরচ দিচ্ছে, সে তো আর জানে না যে এই মেয়ের হচ্ছে হাত খরচও নাই, ট্রাভেলিং খরচ নাই। তখন সে না জানাবো সে মোটামুটি যা খরচ দেওয়া দিচ্ছে, আর আমি কোর্টে যাচ্ছি। তখন একদিন আমাকে বলে কি যে তুমি আসো, সে যেহেতু সে আমাকে বলো উত্তরাতে আসো। তখন আমি উত্তরাতে গেলাম, যাওয়ার পর 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে সে জাস্ট বাইকের পেছনে করে আমাকে হোটেলে নিয়ে গেল, হোটেল প্লাটিনামে নিয়ে যাবার পরে তখন আমার সাথে একটা অনৈতিক, কিন্তু এটা আমি আসলে নিষেধ করি না, কারণ আমার কথা কি আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে, আমার এত স্বপ্ন এত সাধনা সবই তো নষ্ট হয়ে গেছে, আর এখন আর কি যায় আসে। তখন যায় আসে সে আবার বলে কি যে আমি, তার টার্গেট ছিল যে আমি যে মেয়েটার সাথে মিশতেছি সে মানে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এটা করবো, তার কতটা ন্যারো মন মানসিকতা। তখন সে হওয়ার পরে তখন আমাকে সে 5,000 টাকা, আমার আম্মু খুব অভাবে পড়ে বলে যে তুমি ওকে, আমি নাম বলছি না, তুমি ওকে 5,000 টাকা দাও। তখন সে 5,000 না দিয়ে আমাকে 3,000 টাকা দেয়। ওই 3,000 টাকা আমি কোর্টে আবার দেই, পরের দিন আমার কোর্ট ছিল। তারপরে এরকম আস্তে আস্তে আমারও মনে হলো যে আমি 1000 পুরুষের সাথে না মিশে আমি ওর সাথেই মিশি, কারণ আমার যেহেতু একটা সম্মান চলে গেছে, তো চলে গেছে। তারপরে একটা পর্যায়ে ওর সাথে ঘুরতে ঘুরতে ভালোও লেগে যায়। ভালো লেগে যাওয়ার পরে খুব ইনোসেন্ট মনে রায়হান, যেমন আজকে যেমন এই গল্পগুলো বলতেছি ইনোসেন্টলি তার কাছে রায়হান সবার গল্প করছে, এবং খুব ইনোসেন্টলি। আজকে হয়তো অনেক গল্প আমি ফরগেটেড করেও গেছি। এর মধ্যে আরেকটা আমার স্কলারশিপ হয়ে যায় আমার ডেনমার্কের। তো তখন মানে স্কলারশিপও হয়ে যায়, এবং তার সাথে আমার এই যে 1 বছর আমরা চলাফেরা করি, এবং 1 বছর চলাফেরার মধ্যে আমাদের কিন্তু ইজ অ্যান্ড এভরিথিং কি মোটামুটি হয়ে যাচ্ছে। আমি সেই আগের সেই ইনোসেন্ট ঋতুটা নাই। তারপরে একটা পর্যায়ে মনে হলো যে আল্লাহরও তো একটা ভয় আছে, তখন আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে তখন সে আমাকে কি করে, সামাজিকভাবে আর মর্যাদা দেয় না। তার জগৎটা তার মতন, আমার জগৎটা আমার মতন। আমি কোথায় 5 বিয়ের হাত থেকে বাঁচার জন্য তাকে বিয়ে করলাম, আমি তখন দেখি সে অলমোস্ট 6টা বিয়ে তার ডান, অলমোস্ট তার 6টা বিয়ে ডান। এবং সে টাকা, তার প্রচুর টাকার জন্য সে মানুষকে মানুষ মনে করে না, মানে কুকুরেরও যে দাম আছে মানে সেই দামটাও হয় না। পরবর্তী আমি তার হলাম হচ্ছে কয় নাম্বার বউ, 4 নাম্বার বউ আমি। এবং আমার বিয়ের পরেও সে আরো 4টা বিয়ে করে। ও মাই গড, তুমি ডেনমার্ক গেলে না কেন? বলছি, তা আমার বিয়ের পরে সে 4টা বিয়ে করে, এবং আমার সাথে তার যখন বিয়েটা হয়ে যাওয়ার পর আমার যখন স্কলারশিপটা আসে, স্কলারশিপ এজেন্ট আমার স্কলারশিপটা ডেনমার্কে, কিন্তু আমার পোর্ট ছিল যখন ওই আমার বর্ডার ছিল হচ্ছে ইতালি বর্ডার, আমি ইতালি বর্ডার দিয়ে ঢুকে ইতালি থেকে তারপরে আমি ডেনমার্কে চলে যাব। তো আমার আরাস ইউনিভার্সিটিতে আমার স্কলারশিপটা হয়, সোশ্যাল এনভায়রনমেন্ট মাই সাবজেক্ট। তো তখন আমি তার কাছে বলি যে দেখো আমার স্কলারশিপ হয়েছে, আমার তো মানে আমি তার বউ ছিলাম। তো তখন সে না মানে আমাকে অবহেলা করতেছে, কিন্তু তারপরেও না কোথায় যেন ওই রায়হানের পরবর্তীতে একটু জাস্ট ঠাঁই পাইছি, কারণ বাবা মার থেকে তো নেগলেক্ট, কোর্ট কাছারি সবকিছু থেকে ঝামেলা, তখন তার কাছে একটু ঠাঁই পাইছি। তো তখন তাকে আমি বললাম যে না বলে চলে যাওয়াটা আমার জন্য মনে হয় বেটার ছিল, বলিনি। তো তখন তাকে বললাম, সে কি করলো, আমার কাছে বিভিন্নভাবে অভিনয় শুরু করলো। তার নিজের বাসায় কখনো আমাকে নিচ্ছে না, তার বাসায় কিন্তু রানিং বউ চলতেছে তার। সে আমার পরে 4টা বিয়ে করছে। ইভেন বিয়ে করার পরে তারপরে সে আমার কাছে আসে এবং আসা যাওয়ার করে, এবং আমি তখন তাকে বলি যে আমার স্কলারশিপে, তখন সে বলে যাচ্ছে আমরা দুজন একসাথে যাব। তো আমি বললাম যে তুমি একসাথে, তুমি আমাকে কিছু দিচ্ছ, তুমি যে ইউকে ভিসাটা করলা, তুমি তো আমার পাসপোর্টটা দিতে পারতা, তুমি আমার কাছে সবকিছুতে ভাব মারো। ইভেন তুমি আমার বিয়ের পরে আমাকে তুমি কিছুই দাও না, আমার মাত্র দেনমোহর, তোমার সাথে তোমার মতো একটা কোটিপতি ইন্ডাস্ট্রিয়াল, তোমার কাছে আমার দেনমোহর মাত্র 2,10,000 টাকা। তারপরেও তুমি আবার চালাকি করে করছো কি 1 লাখ টাকা উসুল। আমি তো আমার যার সাথে আমার বাবা বিয়ে দিয়েছিল তার কাছেও তো আমার দেনমোহর 10 লাখ ছিল, কিন্তু আমি তো সেখানে তো ছেড়ে দিলাম, আর তুমি আমার সাথে এরকম চিটারি করলে 10 বিয়ের
হাত থেকে বাঁচার জন্য এসে আমি আরো তোমার কাছে আরো বিপদে পড়ে গেলাম। তো পরবর্তীতে সে বলে যে ঠিক আছে তোমার স্কলারশিপটা একটু হোল্ডে রাখো, আমি দেখতেছি। পরে আমি আমার ওই সে হোল্ডে রাখতে রাখতে আমার ডেটটা নষ্ট হয়ে যায়, ডেট এক্সপায়ার হয়ে যায়। আমার ডেট গেছে অক্টোবর মাসে। তো তখন সে তার ইউকে ভিসা হয়ে যায়, সে ঠাস করে ইউকে চলে যায় এবং 7 দিন থেকে আবার বাংলাদেশে এসে পড়ে। এখন আমি তাকে বলছি কি ব্যাপার, আমাকে নিয়ে যাবা না? সে আর কথা বলে না, ফরগেট ইট। আমি বললাম আমার ভিসাটা তো নষ্ট হয়ে গেল, আর ইতালির পোর্টে ইতালির ভিসা ডিনাই করা মানে এটা মহা অন্যায়, কারণ ওরা খুব ইগো প্রবণ। ওরা তো আমাকে বলবে যে তুমি কেন আসোনি, সঠিক ইনফরমেশন আমি দিতে পারবো না। তো পরবর্তীতে সে আর কোনো কথা বলে না। পরে আমি জানতে পারলাম যে তার ঘরে স্ত্রীর বউ, তার বউ প্রেগনেন্ট। তখন আমি বললাম যে তুমি এখন কি অবস্থা তোমার? এখন তার সাথে আমার সেপারেট হয়ে আছি আমরা, এবং সে বিভিন্নভাবে অভিনয় শুরু করছে আমার সাথে, বিভিন্নভাবে মানে খোঁজ খবর ভাবে আমাকে নেয় না, খরচও তো দেয় না, খরচও দেয় না, মানে খোঁজ খবরও নেয় না, খরচও দেয় না, মানে মূলত আমি না দেওয়ার মতো। এবং আমাকে যে জুয়েলারি যা দিছিল সব সে নিয়ে নেছে। তো আমার মায়ের সাথে অকাথ্য কুকুরের মতো ব্যবহার খারাপ করছে, যেটা কোনো মানুষের সাথে করে না। আপু তোমার গল্পটা আমরা শেষ করি, শেষে যদি কিছু মনে হয় যে তোমার লাইফ নিয়ে তুমি বলতে চাও যারা দেখছে তাদের সাথে, এনি লার্নিং। আমি আমার লাইফে শেষে একটা কথা বলবো যে মানে প্রত্যেকটা মেয়ে মানুষের কাছে আমার একটা মেসেজ থাকবে যে তোমরা নিজেদের স্কিনকে ভালোবাসো, শরীরটাকে ভালোবাসো, আর ভালোবাসো ঠিক, আর নিজেদের এই যে শৈশব বা যে শিশু সুলভ আচরণটা কখনো অন্যের কাছে ভোগের সামগ্রী হিসেবে তুলো না। স্কিন সুলভ আর এই মানুষের কাছে যখনই তুমি তোমার নিজের ব্যর্থতার গল্প বলবা তখনই মানুষজন তোমার কাছে সুযোগ নেবে। এই সুযোগটা কখনোই দিও না। নিজেদের ব্যর্থতার গল্প আছে, প্রয়োজনে তোমার ওই ব্যর্থতাটাকে হাইড করো, হাইড করে তার কাছ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করো, কিন্তু কখনো নিজের ব্যর্থতার গল্প কাউকে বলো না। সুযোগ নেবে মানুষ, পুরোটাই সুযোগ নেবে মানুষ, প্রচুর সুযোগ সন্ধানী। আর নিজের যোগ্যতা ছাড়া কখনো উঠার চেষ্টা করা উচিত না। আপনাদের সবাইকে আমার চ্যানেল জীবনের গল্প লাইভ স্ট্রিটে স্বাগতম। আজকের গল্পটি হচ্ছে সন্দেহ।